শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের রিসেন্টলি একটি পডকাস্টে তার একটি কমেন্ট বেশ ভাইরাল হয়ে গেছে, তো যেটি নিয়ে সবাই খুব সমালোচনা করছেন। আমার মনে হয় যে আপনারাও সেটি দেখে ফেলেছেন। তো যেটির সারমর্ম করলে আসলে দাঁড়ায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রিসার্চের কোয়ালিটি সেটি আসলে যথেষ্টই পড়ে গেছে, এবং সেটি আসলে ব্র্যাক বিশ্ববিদ্যালয় বা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রিসার্চের তুলনায় আসলে সেই রিসার্চগুলো খুব একটা মানসম্মত হচ্ছে না। তো এখন এই কথাটি যখন ছড়িয়ে পড়ছে, তখন স্বাভাবিকভাবেই দুইটি পক্ষ এখানে নানানভাবে তাদের বিশ্ববিদ্যালয় সেরা সেটি আসলে বলার চেষ্টা করছেন। কেউ বলছেন পাবলিক ইউনিভার্সিটিগুলো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পাবলিক ইউনিভার্সিটির আসলে পুরো শিক্ষার মানটাই পড়ে গেছে। আবার এদিক দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তারাও অনেকেই বলার চেষ্টা করছেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের থেকে তাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার কোয়ালিটি অনেক ভালো। আমি এই জায়গায় কোনো একটি পক্ষর নিয়ে কথা বলবো না। আমি কথা বলতে চাই, আমার দুইটি বিশ্ববিদ্যালয়ে পড়ার অভিজ্ঞতা রয়েছে, পাবলিক এবং প্রাইভেট। তো আমি আমার এক্সপিরিয়েন্সের আলোকে এবং পুরো বিশ্বে আসলে যা যা হচ্ছে সেই জায়গাটা থেকে আমরা আসলে কোথায় পড়ে আছি সেটি নিয়ে আমি আসলে একটু কথা বলতে চাই। কারণ আমাদের মনে হয় এই ডিবেটে যদি আমরা নিজেদেরকে জড়িয়ে ফেলি তাহলে আসলে আমাদের কারোরই কোনো লাভ হবে না, শুধু শুধু আমাদের কাদা ছড়াছড়ি হবে। তো চলুন আমরা আমাদের আজকের এই কনভারসেশনকে মূলত দুটি ভাগে আমি কথা বলবো। যে একটি ভাগ হচ্ছে আমাদের অনুভূতি দিয়ে আমরা আসলে যা দেখছি শুনছি, সো সেটি নিয়ে আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। কারণ এটি এজন্যই জরুরি যে আসলে আমাদের মানুষের পারসেপশন জিনিসটা অনেক বেশি কিন্তু গুরুত্বপূর্ণ। বাস্তবিক অর্থে যেটি হোক না কেন, কিন্তু মানুষ যেটা আসলে বিশ্বাস করে, মানুষ যেটা ধারণা পোষণ করে, সেটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো আমি সেই জায়গা থেকে আমি কিছু কথা বলার চেষ্টা করব, ডেটা ছাড়া, জাস্ট আমরা যা দেখি শুনি সেগুলো নিয়ে। আরেকটা অংশে ভিডিওর যেখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব র্যাঙ্কিং এর দিক থেকে আরেকটু টেকনিক্যাল অ্যাপ্রোচে, যে আসলে কে কোথায় পড়ে আছে, কেমন আসলে আমরা করছি আমাদের বাংলাদেশ, আমরা করছি বলতে আমি বোঝাচ্ছি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো করছে গ্লোবাল র্যাঙ্কিং এর এগেনস্টে। তো আমি যদি বলি যে আমাদের ফিলিং এর জায়গাটা থেকে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে আপনার কি মনে হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি আগের থেকে দিন দিন ইমপ্রুভ করছে? ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটা কি ইমপ্রুভ করছে? আমার মনে হয় যে অধিকাংশ ক্ষেত্রেই অনেকেই বলবেন যে হ্যাঁ, হয়তোবা আগেই পড়ালেখার মানটা স্ট্রং ছিল, এখন সেই পড়ালেখার মানটা হয়তোবা নেই। তো কেন আমাদের এই পারসেপশনটা দাঁড়িয়েছে? এটা কিন্তু এমনি এমনি দাঁড়ায়নি। এর পেছনে কারণ হচ্ছে আমরা যখন দেখি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলো এখন আর শিক্ষার্থীরা পড়তে যায় না, পড়তে মিনস একাডেমিক পড়ালেখা করতে যায় না, তারা যায় বিসিএস এর প্রস্তুতি নিতে। তো এটা আমার কাছে খুবই অবাক লাগে যে যখন আমি আমার সময়টায় যখন পড়ালেখা করেছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, কিন্তু আরেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তো যেখানে আমি দেখতাম যে সেখানে আমরা পড়ালেখা করতে যেতাম মূলত আমাদের একাডেমিক সাবজেক্টগুলো স্টাডি করার জন্য, গ্রুপ ডিসকাশন করার। কিন্তু আমাদের যখন আমরা ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারের দিকে চলে আসছি, যখন নতুন স্টুডেন্টদেরকে সেখানে ভর্তি হতে দেখলাম, তো তাদের মধ্যে একটা বড় শিফট আমি দেখতে পেলাম যে তারা সেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেই দেখা যাচ্ছে লাইব্রেরিতে যাচ্ছে ঠিকই, কিন্তু তাদের উদ্দেশ্যটি ভিন্ন। তারা যাচ্ছে বিসিএস এর প্রিপারেশন নিতে। আমরা নিউজেও অনেক সময় দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে বিশাল লাইন, অনেকে ব্যাগ রেখে রেখে ওয়েট করছে, বাইরে হয়তোবা চা খাচ্ছে, ওয়েট করছে কখন লাইব্রেরিটা খুলবে, সবাই যাবে। তো এটা আমাদেরকে খুবই খুশি হয়তোবা করতো যদি এই স্টুডেন্টরা তাদের একাডেমিক পড়ালেখার জন্য যেত। আমি কিন্তু একবারও বলছি না যে এই চাকরির প্রিপারেশনের দরকার নেই, কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি যে লাইব্রেরিটার ব্যবহার একাডেমিক কাজ থেকে সেটি আসলে অনেক দূরে সরে গেছে। এন্ড হবেই না কেন? কারণ শিক্ষা অনেক ক্ষেত্রেই আমাদেরকে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো একাডেমিক ভাবে যে নলেজটা আসলে প্রদান করছে সেটার ভাস্ট মেজরিটি আমরা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারছি না, আমাদের প্রফেশনাল লাইফে আমরা হয়তোবা কাজেই লাগাতে পারছি না। তো যার ফলেই কিন্তু শিক্ষার্থীরা আসলে একাডেমিক পড়ালেখার বিমুখ হয়েছে। আরও এখানে অনেক কারণ থাকতে পারে। তো আমরা যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বলি, সো প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়তোবা দুই একটা বিশ্ববিদ্যালয়ে খুবই চমৎকার কিছু ফ্যাকাল্টি নিয়ে তারা কাজ শুরু করছেন, তাদের ফ্যাকাল্টিদের ব্যাকগ্রাউন্ডও হয়তোবা অনেক স্ট্রং। কিন্তু এটাও তো সত্যি কথা যে অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে একটা ছোট খেলার মাঠও নেই, জাস্ট একটা কোচিং সেন্টারের মতো সেখানে তারা যাচ্ছে, ক্লাস শেষ করছে, চলে যাচ্ছে। এবং অনেক বিশ্ববিদ্যালয় এরকম
এরকমও আছে যে প্রচুর পরিমাণ তাদের স্টুডেন্টস, কিন্তু সেটার আসলে কোয়ালিটি কেমন, প্রত্যেকটা স্টুডেন্টের আসলে কোয়ালিটি কেমন, সো সেটাও কিন্তু ভ্যারি করছে। সো যার ফলে দেখা যাচ্ছে যে দুইটা সাইডেই আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় না যে আমরা আসলে খুব একটা বেশি এগিয়েছি। তবে চলুন এবার দেখে আসি যে আসলে আমাদের একটা র্যাঙ্কিংয়ে আসলে আমরা কোথায় রয়েছি। তো এই র্যাঙ্কিং নিয়েও অনেক ধরনের ডিবেট থাকতে পারে। কেউ বলতে পারেন যে এই র্যাঙ্কিংটা আসলে এক র্যাঙ্কিংয়ে একরকম, অন্য আরেকটি র্যাঙ্কিংয়ে হচ্ছে ডিফারেন্ট। যাই হোক না কেন, এই র্যাঙ্কিংগুলোর কিন্তু একটা বিষয়ে একটা গুরুত্ব কিন্তু রয়েছে। হ্যাঁ, একদম কিন্তু আপনি চাইলেই এই র্যাঙ্কিংগুলোকে ফেলে দিতে পারবেন না। তো আমি আপনাদেরকে দেখাবো যে টাইমস র্যাঙ্কিংয়ে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কেমন করছে এবং কে আসলে কেমন করছে সেটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন আমরা একটু দেখে আসি। ওকে, আমরা যদি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং, যেটি আসলে টাইমস হায়ার এডুকেশন এই গ্রুপটি আসলে করে থাকে, তো আমরা যদি হচ্ছে দেখি যে এখানে বাংলাদেশের অবস্থাটা কোথায়। সো আমরা প্রথমেই যেটি লক্ষ্য করতে পারি যে ড্যাফোডিল, গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, সো এই ইউনিভার্সিটিগুলোর ওভারঅল স্কোর দেখতে পাচ্ছেন যে সেম, রাইট? সো এখানে সেম দেখতে পাচ্ছেন। এখানে আরও কিছু ক্যাটাগরি আছে, সেটি হলো টিচিং ক্যাটাগরি। সো এটি দিয়ে বোঝায় যে আসলে কেমন সেখানে পড়াশোনার মানটা বলতে যে লার্নিং এনভায়রনমেন্ট, এখানে কিন্তু মানটার কথা বলছে না, এখানে কিন্তু বলছে যে লার্নিং এনভায়রনমেন্টটা আসলে কেমন। সো সেটার ক্ষেত্রে আমরা যদি হচ্ছে দেখি যে মোটামুটি সবচেয়ে হাইয়েস্ট কোন জায়গাটায় আছে, সেটি হচ্ছে বুয়েট, এবং তারপর আমরা দেখতে পাচ্ছি গাজীপুর ইউনিভার্সিটি, এগ্রিকালচার ইউনিভার্সিটি, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অফ ঢাকা তার পরবর্তীতে এসেছে। সো এরপর আমরা যদি রিসার্চের এনভায়রনমেন্টের দিকে তাকাই, সো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি টপ টু বটম করি, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বুয়েট এখানে সব থেকে এগিয়ে আছে, তারপর ব্র্যাক, এবং তার থেকে একটু 1 পয়েন্ট কমে, 0.1 পয়েন্ট কমে ঢাকা ইউনিভার্সিটি, দেন ড্যাফোডিল, দেন চট্টগ্রাম ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। সো এইভাবে আমরা র্যাঙ্কিংগুলো দেখতে পাচ্ছি। এবার আমরা আসি হচ্ছে রিসার্চ কোয়ালিটি। সো রিসার্চ কোয়ালিটিটাকে যদি হচ্ছে আমরা টপ ডাউন করি, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এখানে ড্যাফোডিলের কথা তারা বলছে, নর্থ সাউথের কথা বলছে, খুলনার কথা বলছে, জাহাঙ্গীরনগরের কথা, রাজশাহীর কথা বলছে, ইউনিভার্সিটি অফ ঢাকার কথা। সো এইবার আসল জিনিসটা হচ্ছে আমি একটু দেখাতে চাচ্ছি যে ইন্ডাস্ট্রির সাথে, এই ইন্ডাস্ট্রির অর্থ হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে আসলে কতখানি ইনোভেশন এই ইউনিভার্সিটিগুলো আসলে নিয়ে আসতে পারছে। একটা বিশ্ববিদ্যালয়ের যে সক্ষমতা আছে ইন্ডাস্ট্রিতে ইনোভেশন আনার, তো সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বুয়েট এখানে সবচেয়ে রেলেভেন্ট একটা জায়গা আছে বাংলাদেশের মধ্যে, সবচেয়ে বেশি স্কোর পেয়েছে। এরপরে আমরা ইউনিভার্সিটি অফ ঢাকাকে দেখতে পাচ্ছি, এরপরে নর্থ সাউথ ইউনিভার্সিটি, এরপরে আমরা দেখতে পাচ্ছি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে, তারপর এগ্রিকালচার ইউনিভার্সিটি। সো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইন্ডাস্ট্রির সাথে আসলে কতখানি এই ইউনিভার্সিটিটা আসলে হেল্প করতে পারছে। সো এই পয়েন্টগুলোকে মনে রাখবেন যে আমাদের হাইয়েস্ট পয়েন্ট ছিল সেটি হচ্ছে 38, যেটি হচ্ছে বুয়েটের 38.4। এবার আমরা একটু এই ফিল্টারটি আমরা আসলে সরিয়ে দেওয়ার পরে আমরা দেখব যে গ্লোবালি আসছে। এখন আমরা যদি হচ্ছে ওভারঅল আমরা গ্লোবাল র্যাঙ্কিংয়ে যদি দেখি, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড 1 নম্বরে আছে, এবং দেখেন তাদের পয়েন্টগুলো প্রত্যেকটা সেগমেন্টেই তারা হচ্ছে 100 অথবা 90, 95, 96, 99, এবং ইন্ডাস্ট্রির জায়গাটা খেয়াল করে যদি দেখেন যে সেখানে তাদের রেলেভেন্সি বা ইনোভেশনের জায়গাটা 99.9%। এরপরে আমরা MIT যদি দেখি, সেটা হচ্ছে 100%। সিমিলারলি প্রিন্সটন ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ। সো সবগুলোই দেখেন যে এই ইউনিভার্সিটিগুলো যে একটা বড় কন্ট্রিবিউশন কিন্তু তারা করছে মূলত এই যে ইন্ডাস্ট্রিতে তারা রেলেভেন্ট, এবং এই জন্যই দেখা যায় যে কোটি কোটি টাকা খরচ করে মানুষ এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে যায়, অথবা স্কলারশিপে তাদের যাদের পোটেনশিয়ালিটি আছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে যেতে চায়। আমরা দেখেন যে 1 নম্বরগুলোর কথা আমরা বাদে দিলাম, আমরা 46 নম্বরে আছি। সেখানেও আপনারা খেয়াল করে দেখেন যে এখানেও এই বিশ্ববিদ্যালয়গুলো ইন্ডাস্ট্রিকে কি পরিমাণ তারা সাপোর্ট করছে ইনোভেশন আনার ক্ষেত্রে। দেখেন বর্তমানে আমি চলে এসেছি 58 নম্বরে। সো এখনো দেখেন যে রেলেভেন্সির জায়গায়, ইন্ডাস্ট্রিকে কিছু দেওয়ার সক্ষমতার জায়গায় এই বিশ্ববিদ্যালয়গুলো এখনো 199 এই ঘরটাতেই কিন্তু আছে। তো আপনাদেরকে এটাই দেখানোর ছিল
সো আসলে আমাদের অনেক 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 দূর যেতে হবে। এখানে আসলে বিষয়টা এই ডিবেট আসলে করে কতখানি লাভ হবে আমরা জানি না। কারণ যেখানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ইন্ডাস্ট্রির সাথে রেলেভেন্সি বা ইন্ডাস্ট্রিকে কোনো কিছু দেওয়ার ক্ষমতার জায়গায় 30 বা 40-এর কাছাকাছি ঘরে অবস্থান করছে, সেখানে আমরা দেখতে পেলাম যে বিশ্বের টপ 100টা ইউনিভার্সিটিও যদি আমরা দেখি, সেখানে 100 থেকে 80 এর মধ্যেই আসলে বিচরণ। তো আমাদের সেই জায়গাটাই আসলে যেতে হবে। তো আমরা যদি কখনো সেই জায়গাটাতে যাই, তাহলেই আসলে আমাদের সার্থকতা। আদারওয়াইজ এই কাদা ছুড়াছুড়ি সেগুলোর কোনো মানে হয় না। ভালো থাকবেন সবাই।